আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটি অত্যন্ত জটিল এবং কিছুটা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয়, আমার দৃষ্টিতে প্রতিটি বাংলাদেশি সজাগ সচেতন বাংলাদেশি নাগরিককেই দেখা উচিত, শোনা উচিত। সেই সাথে বাংলা ভাষাভাষী প্রবাসে যেখানে আছেন বা ভারতেও যারা আছেন তাদেরও যদি সামনে পড়ে, আমি অনুগ্রহ করে অনুরোধ করব, একটু সময় নষ্ট করে ধৈর্য ধরে আমি ছোট্ট করে কিছু কথা বলবো। আমার কথাগুলো শোনার জন্য আহ্বান জানাচ্ছি। সীমা পরিসীমা আছে। আমাদের মতো মানুষের সীমা খুবই ক্ষুদ্র, ছোট। একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি বা মন্ত্রী দেশের ভিতরে লিমিটেশনের ভিতরে নিয়ে রাজনীতি করে। দেশের জনগণ তাদেরকে চেনে বা যার যার এলাকায় তারা ততটুকুন চেনেই। এরা পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী বা কয়েকজন বাণিজ্য বিষয়ক মন্ত্রী যারা থাকে, এর বাইরে, দেশ প্রধান ছাড়া এর বাইরে আর কেউ আন্তর্জাতিকভাবে খুব একটা পরিচিতি লাভ করে না। কিন্তু এর বাইরে থেকে সারা বিশ্বকে কিছু মানুষ নিয়ন্ত্রণ করে, যারা রাজনীতির পাশে পাশে থাকে অথচ রাজনীতির ভিতরে ঢোকে না, কিন্তু তারা গোটা বিশ্বের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। কারণ এরা অর্থকে নিয়ন্ত্রণ করে। রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে অর্থ। এই অর্থকে যারা নিয়ন্ত্রণ করে, রাজনীতিবিদরা তাদেরকে পাশের সিটে বসিয়ে রাখে, অর্থাৎ পাশে রাখে সবসময়, বা নজরে রাখে, বা তাদের অনুকরণ করে এবং সময়ে সময়ে তাদেরকে ব্যবহার করে। একবার ইমিডিয়েট চরম দৃষ্টান্ত হচ্ছে ট্রাম্পের সাথে এলন মাস্কের যে ব্যাপারটা। এলন মাস্ক আসলেন, $1,000 কোটি ট্রাম্পের নির্বাচনে ব্যয় করলেন, ট্রাম্প বিজয়ী হয়ে গেল। তাদের ভিতরে মতবাদ দেখা দিল, যার যার পথে সেই সরে চলে গেলেন। এটাও একটা রাজনীতি। এলন মাস্ক না এলে কি হতো অনেকেই প্রশ্ন করেছেন, কিন্তু আমি সেটার উত্তরে বলেছিলাম, এলন মাস্ক না হলে ট্রাম্প প্রেসিডেন্ট হতেন না, অথবা কংগ্রেস যদি প্রার্থী নির্বাচনে ভুল না করতেন সেখানেও হয়তো ট্রাম্প হয়ে যেতেন। যাক, আমি অন্যদিকে যাব না। আমি আমার মূল বিষয়টা যেটা আমাদেরকে, আমি সবাইকে একটু জানাতে চাচ্ছি, অনুরোধ করছি শুনবার জন্য। ডক্টরেট ডিগ্রি, পিএইচডি, কিছু কিছু পিএইচডি আছে নিজের নামকে অলঙ্কৃত করা ছাড়া আর কোনো কাজে আসে না। যেমন নিজেদের ভাষার উপরে করে, হয়তো দেশের কিছুটা কাজে আসতে পারে। আমাদের দেশে লালনের উপরে হয়তো পিএইচডি করে, দেয়, পিএইচডি ডিগ্রি দেয়। এই পিএইচডি ডিগ্রি কেন দেয় বা কিসের জন্য দেয় আমি জানি না। যারা জানে বা যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে তারা ভালো বলতে পারবে। মমতাজ নিয়ে আসছিল শিবলিঙ্গ, পিএইচডি ডিগ্রি। আরও অনেক এই ধরনের আছে। আমাদের আর একটা পিএইচডি খ্যাত বেশি ছিল হাসান মাহমুদ, অর্থাৎ হাসান মাহমুদ। এদের পিএইচডি কি অর্থবহ করে বা কি কাজে লাগে আমি জানি না। এই যে পিএইচডিগুলো, এগুলো নামের অলঙ্কৃত ছাড়া আর কি। এর ভিতরে পিএইচডির মূল ধারা এবং যেটা ব্যাপকভাবে সারা বিশ্বে সমাদৃত থাকে, যেমন অর্থনীতি, স্বাস্থ্য, গবেষণা। ক্লাইমেট এক্সচেঞ্জটাও যে খুব বেশি জরুরি তাও না, এগুলো ওই পিএইচডি করার জন্যই করে। তন্তুর উপরে কিছুটা করে, সাহিত্যে, এগুলো পিএইচডি দেয় জাস্ট এদের প্রোডাক্ট সংখ্যা হয়তো সাইডে আরও কিছু বাড়ানোর জন্য। শান্তিতে তত একটা ছিল না, কিন্তু শান্তিতে কিছু মানুষকে নোবেল প্রাইজ দিয়ে নোবেলকে নিজেরা উন্নত করে নিয়েছে। তার ভিতরে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, সুচি, এবং সর্বশেষে আমি যাকে নিয়ে কথা বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব ব্যক্তিবর্গকে নোবেল দিয়ে নোবেলের নিজস্ব উচ্চতাকে একটু উচ্চ স্তরে নিতে পেরেছে। তাছাড়া এর আগে কারা কোথায় কিভাবে পেয়েছে সেটা যারা গবেষণা করে তারা ভালো বলতে পারবে। এখন
ভাববার বিষয় যেটা হলো, সাহিত্যে ডক্টরেট পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যে কতটুকুন মূল্যায়িত হয়েছে, কতটুকুন সম্মান পেয়ে গেছেন আমি জানি না, হয়তো পয়সা করিয়ালা লোক ছিলেন ওই সময়, তার সময় যেভাবেই হোক ওখানে ঢুকতে পেরেছিলেন, তার সাহিত্যকে তাদের সামনে হাজির করতে পেরেছিলেন। এদেশেরই জনগণের পয়সা, লুটপাট করা পয়সা, জমিদারির কষাঘাত, নির্যাতন, অত্যাচার করে জনগণের ঘাড়ে পা দিয়ে যে অর্থ তিনি লুট করে নিয়েছিলেন, সেটাই ওই সব দেশে ঢেলে তাদের সামনে নিজের সাহিত্যকে উপস্থাপিত করে হয়তো পিএইচডি নিয়েছিলেন। এখানে বিতর্ক হবে, আমি জানি কেউ কেউ বিতর্কে এগিয়ে আসবেন, এটা জমিদারি ছিলেন না, জমিদারি তো ছিলেন, কিন্তু জমিদারিটা কি? ইস্ট ইন্ডিয়ান কোম্পানিতে কত টাকায় তিনি এই অঞ্চলকে কিনে নিয়ে আসছিলেন, যে ব্যাপকারিয়া কিনে নিয়ে এসছে সেই তো জমিদার। জমিদারিটা তার বাপের না, জমিদারিটার সম্পদ হলো জনগণের, জনতার উপরে অত্যাচারের যে লাইসেন্স, সেটাই জমিদার। জমিদার শব্দের অর্থটা বুঝতে হবে এবং সেটা কোন কাজে তারা ব্যবহার করে গেছে। যাক, ভারতও এটাকে নিয়ে খুব একটা চাঞ্চল্যের সৃষ্টি করেনি, হাইলাইটস হওয়ার চেষ্টা করেনি, কারণ তিনি বাংলা ভাষার লোক ছিলেন, এই জন্যই ভারত ওটা নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল প্রাইজ পাওয়ার পরে ভারতকে একটি স্তরে বিশ্ব দরবারে যে প্রতিষ্ঠিত করেছিল, এবং তারা এটা নিয়ে যে অত্যন্ত গর্বের জায়গায় ছিল, গর্ব করত, তারা পরিচিত পেত অমর্ত্য সেনকে নিয়ে, এবং বিশ্ব দরবারে ভারতকে অমর্ত্য সেনের নোবেল প্রাইজই অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল। যদিও ভারত বৃহত্তর জনসংখ্যার দেশ, বৃহত্তর একটি এলাকার দেশ, বহু ভাষার দেশ, পারমাণবিক অস্ত্রের দেশ, বহু ভিত্তিক সংস্কৃতির দেশ, বিভিন্নভাবে ভারত এগিয়ে থাকলেও অমর্ত্য সেন আন্তর্জাতিকভাবে একটি ব্যক্তি হিসাবে অনেকটা পদমর্যাদার জায়গায় উন্নীত করেছিল। দ্বন্দ্বটা ঠিক এইখানেই। আমি যে কিছু বলছি, কিছু মানুষ রাজনীতির বাইরে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, এই সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে যে ডজন খানেক মানুষ, তার ভিতরে হতভাগ্য সন্তান বাংলার, কি বলবো, এটা বাংলার একটি হতভাগ্য সন্তানই বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা নোবেল পেয়েছেন। এবং আমি একটু আগে বলছি যে নোবেলের নিজস্ব স্থানকে উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার জন্য একটি ব্যক্তি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টরেট পদবীকে সে সম্মানিত করেছে ডক্টরেট নিয়ে আমার দৃষ্টিতে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এতটা পরিচিত খ্যাতনামা ব্যক্তিত্ব যে আমরা তার সম্বন্ধে কিছুই জানি না। আমরা কেন জানব? সারা পৃথিবীর ওই যে হায়ার লেভেলের, একেবারে যারা পৃথিবীর সর্বস্তরে থেকে গোটা বিশ্বর অর্থনীতি সহ অনেক কিছু নিয়ন্ত্রণ করে, সে সম্বন্ধে তো চিন্তাভাবনা আমাদের মোটেই নেই। আমরা কুয়ার পাশে দাঁড়িয়ে পুকুরের অনুভূতি নিতে চেষ্টা করি, পুকুরি যেয়ে আমরা বড় হাওর বাওরের অনুভূতি নিতে চেষ্টা করি, হাওর বাওরে গেলে আমরা মহাসাগরের অনুভূতি নিতে চেষ্টা করি, আর রাজশাহীর পদ্মবিলে নৌকা চালিয়ে ভাবি আমরা আটলান্টিক পাড়ি দিচ্ছি। এই তো আমাদের জ্ঞানের সীমা, এই তো আমাদের যাওয়ার সীমা। কিন্তু আন্তর্জাতিক মহলে মোরল যারা, G7 বলেন, ভারত যত ধরনের ক্যাটাগরি আছে, বিশ্বের যারা অর্থনীতি, বিশ্বর খ্যাতমান ব্যক্তিবর্গ যেসব সম্মেলনগুলো করে থাকেন বিশ্বের অর্থনীতি নিয়ে, সামাজিক অবস্থান নিয়ে, ভূ রাজনীতি নিয়ে যারা চিন্তাভাবনা করেন গুটি কয়েক মানুষ, তাদের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ান অফ দ্য দেম। এখন কথা হলো, এই জায়গাটা হতভাগ্য বলছে এই জন্য যে বাংলাদেশের মতো একজন মানুষ ওই গুটিগত ওই ডজন খানেক মানুষের ভিতরে একজন, যখনই যেখানেই আন্তর্জাতিকভাবে অর্থনীতি বলেন, সামাজিক উন্নয়ন বলেন, সুরক্ষা বলেন, যেখানে এই ধরনের কোনো সেমিনার হয়, ফোরামে বসে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস
সবচেয়ে আগের সম্মানের কাতারে গিয়ে বসেন। কিন্তু সেই জায়গাটাতে বসার মতো, কথা বলার মতো, ওই উন্নত একটি নিয়ন্ত্রকের স্থানে বসার মতো ভারতের আর কোনো ব্যক্তিত্ব নেই। যখন থাকে না ডক্টর ইউনূসের সমন্বয়িত কোনো ব্যক্তিকে ভারত পাশে বসাতে বা সেই সব জায়গায় নিয়ে যেতে, সেই সব জায়গায় কথা বলার জন্য ভারতের পক্ষে কোনো ব্যক্তি থাকে না, তখন যার পর নাই ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অগ্নি দৃষ্টি বলেন, অগ্নি বর্ষণ বলেন, অগ্নি তীর বলেন, ছুঁড়ে তো দেবেই। অমৃত্য সেনকে ভারত সবচেয়ে সম্মানের চোখে সম্মানিত জায়গায় রেখে গেছেন। ভারত অমৃত্য সেনকে তার দেশের উন্নয়নের কাজে যেখানে প্রয়োজন অত্যন্ত সম্মানের সাথে সেখানে পাঠিয়েছেন। সেখান থেকে তার দিয়ে যে রসটুকু, যে তত্ত্বটুকু, যে সুবিধাটুকু ভোগ করবার পুরা রাষ্ট্র সেটা তার থেকে নিয়ে এনেছেন, তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছেন। ঠিক এই অবস্থায় ভারত চেষ্টা করেছে তাদের রাষ্ট্রীয় চিরশত্রু যে আন্তর্জাতিকভাবে সাপের ফনার মতো তাদের উপরে বসে থাকে, সে একটি ব্যক্তি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কারণেই দীর্ঘ সময় ধরে ভারত রাষ্ট্রীয় পুরা রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের বাইরে ভারতের আরও কিছু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ডক্টর ইউনূসকে আন্তর্জাতিকভাবে ছোট করার জন্য, অপমানিত করার জন্য, তাকে হেয় করার জন্য সমস্ত দিক থেকে আওয়ামী লীগকে ব্যবহার করেছে, শেখ হাসিনাকে প্রভাবিত করেছে। কারণ তারা চাচ্ছিল ডক্টর ইউনূসের যে খ্যাতি, যে সুনাম, আন্তর্জাতিকভাবে তার যে নিয়ন্ত্রণ করার জন্য তার যে একটি মেধাশক্তি আছে, এটাকে সারা বিশ্বে ছোট করে দেওয়ার জন্য বিভিন্নভাবে আওয়ামী লীগকে লেলিয়ে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। আর আওয়ামী লীগ সেটা তার রাষ্ট্রের যে সবচেয়ে বড় একটি সম্পদ, রাষ্ট্রের বড় একটি শক্তি, রাষ্ট্রের সবচেয়ে সম্মানের একজন ব্যক্তিত্ব, মেধাবী মানুষ, যে সারা পৃথিবীকে পরিচিত করেছে বাংলাদেশকে, সেই মানুষটাকে কীভাবে বিভিন্নভাবে অত্যাচারিত করবার জন্য, ছোট করাবার জন্য, সুনাম ক্ষুণ্ণ করার জন্য, তার প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি তাকে পর্যন্ত হয়রানি করে, বিভিন্নভাবে তাকে অপমান অপদস্থ করে আন্তর্জাতিকভাবে সেটা মিডিয়াতে, ভারতের ষড়যন্ত্রে কিছু বাংলাদেশের মিডিয়া সেটা আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে ফলাও করে প্রচার করে তাকে ছোট করবার চেষ্টা করা হয়েছে। ভারতের দ্বন্দ্বনা যতটুকুন দেশের সাথে, ততটুকুন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ক্ষোভ যে তিনি বাংলাদেশের মানুষ, তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং বাংলাদেশের কেন ডক্টর ইউনূস জন্মগ্রহণ করল। অতএব বাংলাদেশকে সবসময় প্রধানত রাখতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিদেরকে যে কোনোভাবে নিষ্পেষিত করে দিতে হবে, সারা পৃথিবীর বুকে কলঙ্কিত করে দিতে হবে, যেন তারা আর সেই উচ্চ আসনে, সম্মানের আসনে আন্তর্জাতিকভাবে এই ব্যক্তিগুলো স্থান না পায়। আপনারা হয়তো জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব করার প্রস্তাব এসেছিল, বা বিভিন্ন জায়গায় যারা পৃথিবীকে কিছু দিতে পারুক আর না পারুক, কিন্তু সেই সব বড় বড় সংস্থাগুলো প্রতিষ্ঠানে তাকে আহ্বান করা হয়েছিল। বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান করার চেষ্টা করা হয়েছিল, IMF-এর চেয়ারম্যানের চিন্তা ভাবনা করা হয়েছিল, কিন্তু তিনি সম্মানের সাথে সেগুলোকে অ্যাভয়েড করেছেন, কারণ তিনি চেয়েছেন তার ভিতরেই সীমাবদ্ধ থাকতে। কিন্তু ভারত সেটা কখনোই সহ্য করতে পারেনি। এই ষড়যন্ত্রের জাল আমাকে আপনাকে বুঝতে হবে, আপনাকে আমাকে জানতে হবে। আমাদের আন্তর্জাতিকভাবে খ্যাতিমান যে ব্যক্তিগুলো রয়েছে, মানুষগুলো রয়েছে, আমরা রাজনীতির সাথে জড়িয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে দলীয় ঘৃণিত একটি জায়গায় বসে নোংরামের ভিতরে, গুয়ের ভিতরে, কারোর পাশার ভিতরে, গুঁড়ো কির্মির ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে এই সব মহান ব্যক্তিদের পিছনে আমরা যেন কথা না বলি। যেসব মানুষ সারা পৃথিবীর পরিচিত ব্যক্তি, আমাদের দেশের গর্ব হওয়া উচিত যে মানুষটিকে সর্বোচ্চ সম্মানে
ভূষিত করা উচিত, রাখা উচিত, যার প্রতিটি কথা লক্ষ লক্ষ ডলারে বিক্রি হয়, যার একটি বক্তৃতা কি বলবো, তুই মুই করে বলতে ইচ্ছে করে যে তোরা তো শুইছ ইঁদুর, তেলা পোকা, ঘরের মেঝেতে হাগিস, ঘরের মেঝে ঘুরে ঘুরে কোথায় কি একটু ভাঙা বিস্কুট, কোথায় কি একটু পড়লো খাবারের টুকরো, এগুলো কুড়োয় কুড়োয় খাইস। ডক্টর মোহাম্মদ দিনও সেই খাবার ছিটায় সারা পৃথিবী ভরে। আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তার কত টুকুর সম্বন্ধে জানি আমরা। আমি এই জন্যই বলছি যে প্রতিটি বাংলাদেশিদের ভাবা উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস কে, সে যেই হোক, সব কিছুর ঊর্ধ্বে থেকে আসুন আমরা ভাবতে শিখি, দেশকে নিয়ে ভাবি, আমাদের দেশের রত্ন কারা তাদেরকে নিয়ে ভাবি, যারা আন্তর্জাতিকভাবে নিজেদের দেশকে, পতাকাকে উচ্চ শিখরে নিয়ে বসিয়েছেন। দেশ যদি এদেরকে যথাযথ সম্মান দিত, যথার্থ অবস্থানে রাখত, এরা হয়তো আরও বিশ্ব পরিমণ্ডলে নিজেদেরকে, এই দেশকে পরিচিতি করে দিতে পারত, এই দেশের জন্য তারাও এগিয়ে আসতো কাজ করে দিতে। দেশ যদি সম্মানীকে সম্মানিত করে, আন্তর্জাতিকভাবে সেই মানুষগুলো দেশকে আরও হাতে ধরে টেনে যে উচ্চ শিখরে নিয়ে পৌঁছাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। যারা বাইরে থেকে আসছেন, দেশের যারা মেধাবী, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন, সম্মানিত পরিচিত মানুষ, দেশ তাদেরকে সম্মানিত করুক, দেশ তাদেরকে গৌরবান্বিত করুক, দেশ তাদেরকে দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সম্মানের জায়গায় বসিয়ে তাদের দিয়ে উপকৃত হোক। আজকের এই বক্তব্যটুকু শুধু আমার এই জন্যই। আসুন আমরা এইসব পিছনের চিন্তা না করে, ভারত দেশ এবং ডক্টর ইউনূসের নিয়ে যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমাদেরকে সেখান থেকে বের হয়ে আসতে পারে। আপনি যে দলেরই হন, যে ধর্মেরই হন, যে পরিবারেরই হন, যে অবস্থানেরই হন, যে পেশাজীবীরই হন, চিন্তা করতে হবে মাঝে মাঝে, আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। শুধু ওই খালের পাশে বসে সাগরের প্রশান্তি পাওয়ার চেষ্টা না করে মেধাকে একটু খুলে দেন, আন্তর্জাতিকভাবে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আপনি সম্মানিত মানুষ, আপনি একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান করলে আমরা যারা অসম্মানী মানুষ, আমাদের চোখেও আপনারা সম্মানিত হয়ে উঠবেন। আমাদের সম্মান করবার জন্য মানুষ এই রাষ্ট্রে তৈরি হোক, রাষ্ট্র সেই মানুষকে সম্মানের জায়গায় অবস্থান দিক। আমরা যারা একেবারেই নিরুপায়, নিঃসহায়, সম্মানিত মানুষ খুঁজে বেড়াই, তাদেরকে যেন আমরা পূজনীয় হিসাবে, দেশের স্বার্থে, দেশের রাষ্ট্রীয় নেতা হিসাবে বিবেচনা করে, দলের নয়, রাষ্ট্রীয় নেতা হিসাবে বিবেচিত করে সারা বিশ্বময় যারা আমাদের পতাকাকে নিয়ে বহন করে বেড়াবে, রাষ্ট্রের ইতিহাসে, দেশের ইতিহাসে তারা স্থান পাক। আমরাই আমাদের কথা, লেখায় যতটুকুন চর্চা আছে তা দিয়েই তাদেরকে ইতিহাসে জায়গা করে রেখে যেতে পারি যেন, এই প্রত্যাশা রেখে সবার প্রতি আবারও অনুরোধ করে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। এই বিশ্বাসকে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।